বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসলে পদত্যাগ করব বললেন সিইসি। ১৩ বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূসের কারণে মার্কিন শুল্কে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায় বললেন রিজভী। পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে মন্তব্য আখতার হোসেনের। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন মন্তব্য সালাউদ্দিন আহমেদের। নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিজার্ভ বেড়ে $31 বিলিয়ন। ছাত্র সংসদগুলোর আচরণ এখন পর্যন্ত সন্তোষজনক জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2026 সালের এইচএসসি পরীক্ষার সময় জানালো এনসিটিবি। এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন। এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায়। যেহেতু আগের সিইসি নির্বাচন কমিশন থেকে অনেক কিছু চেয়েছে, আমাদের এখন সেরকম কোনো সমস্যা নেই। এই সরকার এখন পর্যন্ত চায়নি। শনিবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমাদের বলতে দ্বিধা নেই, যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবেন না। যেদিন সরকার চাইবে তার মতো করে কাজ করতে আমাকে এই চেয়ারে দেখবেন না, সেই গ্যারান্টি আমি দিতে পারি। তিনি আরো বলেন, বিগত নির্বাচনে যারা অনিয়ম করেছিলেন সেই সব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না। নির্বাচন কমিশনের অধীনে 5700 কর্মকর্তা রয়েছেন, তারা আগেও দায়িত্ব পালন করেছেন। এদেরকে কোথায় পাঠাবো? তবে যারা সব প্রণোদিত হয়ে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিইসি আরো বলেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে, ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়াও প্রকাশ করেছি। থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত এ শুনানি চলবে। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার 2 দিনের দ্বিপক্ষীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় এসেছেন। বেলা 2টার দিকে বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। ঢাকা সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে মার্কিন শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শনিবার মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম ও পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুরু থেকেই অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে 20% আনতে আত্মবিশ্বাসী ছিল। তিনি আরো বলেন, সরকার শুল্ক আরো কমানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে এবং সেখানে রপ্তানি আরো বৃদ্ধি পাবে। আলোচনায় শফিকুল আলম জানান, নেগোসিয়েশনের সময় অন্যান্য আন্তর্জাতিক বাজারে এর প্রভাব কি হবে তা মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। প্রথমে বাংলাদেশি পণ্যের উপর 35% পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে গত 31 জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে 20% নামিয়ে আনে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিল, যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে রেখেছিল, তারা যেন দলে স্থান না পায়। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই, এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এসব অঙ্গীকার করে আমরা নতুন করে দেশটাকে বিনির্মাণ করতে চাই। তিনি আরো বলেন, পিআর পদ্ধতি কি, এটা কি জনগণ বলতে পারবে? পিআর নারকেল তেলের মতো মাথায় মাখে না সাবানের মতো গায়ে দেয়, সেটা জনগণ বোঝে না। পিআর এর কোনো দৃষ্টান্ত নেই। সাধারণ মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক। তিনি আরো বলেন, বিএনপি তো সংস্কারের কথা না করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন দিক, এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন। সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই বুঝতে পারছি। শেখ হাসিনা যা চায়, নির্বাচনে পিআর পদ্ধতি অনেকটা ওইরকমই বলে উল্লেখ করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে, তবে এতে কেউ কেউ বাধা দিচ্ছেন, যা আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। এনসিপি সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে, অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না। এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কিনা সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল, তবে এ সনদের বাস্তবায়ন কিভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্ব সহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু তাতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী, তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি, কার কি দাবি শুনি। ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনা সারা দেশকে কারাগারে পরিণত করেন। তিনি বলেন, স্বাধীনতার 54 বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন, সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। 16 বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন,
অন্তর্বর্তী সরকার অস্ত্র উদ্ধারে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, সার্বক্ষণিকভাবে অবৈধ অস্ত্রের আগমন ঠেকাতে তৎপর। বর্তমানে সীমান্ত অনেক বেশি সুরক্ষিত। তিনি আরো বলেন, জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মত প্রকাশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগে মানুষ সহজে কিছু বলতে পারত না, এখন অনেকেই ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন। এটা একটা ইতিবাচক পরিবর্তন। সবজির দাম বাড়ার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, তাই দাম বেড়েছে। আলু সরকারি মাধ্যমে কেনা হবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডেপুটি হেড মোহাম্মদ আমির উদ্দিন জানিয়েছেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 16 বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে 31 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শনিবার ময়মনসিংহে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্স অফ টেরোরিজম শীর্ষক এই দিনব্যাপী কর্মশালাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। BFIEU এবং পূবালী ব্যাংক PLC যৌথভাবে এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমির উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। একসময় দেশের আর্থিক খাত ভয়াবহ সংকটে ছিল। মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল এবং ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে আগস্টের পর ব্যাংকারদের কার্যকর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কোনো প্রভাবশালী মহলের অযাচিত হস্তক্ষেপ নেই এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের DGM ও রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন BFIU এবং পূবালী ব্যাংক PLC যৌথভাবে এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমির উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। একসময় দেশের আর্থিক খাত ভয়াবহ সংকটে ছিল। মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল এবং ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে আগস্টের পর ব্যাংকারদের কার্যকর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কোনো প্রভাবশালী মহলের অযাচিত হস্তক্ষেপ নেই এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের DGM ও রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন BFIUর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ হারুন ও মোহাম্মদ আসাদুজ্জামান খান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। পূবালী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মোহাম্মদ ফয়সাল আহমেদ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় ময়মনসিংহ জেলার 45টি ব্যাংকের 109 জন কর্মকর্তা অংশ নেন। এখানে মানি লন্ডারিং এর ধারণা, এটি প্রতিরোধে ব্যাংকারদের ভূমিকা এবং অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জিং। ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত সন্তোষজনক আচরণ করছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা করা হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় বজায় ছিল। যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনী সহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে শনিবার ছিল শেষ দিন। এই দিন পর্যন্ত প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন। ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন বলেছেন, সকাল 11টা থেকে 28 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। আগামী 25 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। এরপর 26 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর আগে গত বুধবার ডাকসু নির্বাচনে মোট 509 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে 462 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র 402 জন ও ছাত্রী 60 জন। অপরদিকে 47 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী 23 আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 26 আগস্ট বিকেল 4টায়।
আগামী বছরে এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এবছরের মে জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি করা উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম 2024 সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী 2026 সালের মে জুনে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। চিঠিতে আরও বলা হয় 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। শুক্রবার কলকাতায় ভারতের তরুণ সমাজ তাদের কী ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত শীর্ষক এক আলোচনা সভায় তিনি বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি যে বিরূপ আচরণ তা নিয়ে মন্তব্য তুলে ধরেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। অমর্ত্য সেন গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত একটি ঘটনার উল্লেখ করে বলেন, আমি সংবাদপত্রে দেখলাম যে এক ব্যক্তিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা চিন্তিত করেছে। পশ্চিমবঙ্গে বাংলাভাষী আরও কিছু ব্যক্তিকে সন্দেহবশত বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন তার নিজেরও ঢাকায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার পৈতৃক ভিটা সেখানেই। তিনি আরও বলেন, এতে আমার খুব একটা আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই। 91 বছর বয়সী এই নোবেল বিজয়ী স্বভাবসুলভ রসবোধ থেকে আরও বলেন, আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণকারী এই অর্থনীতিবিদ এ সময় একদল স্নাতক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন। তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর জোর দিয়ে বলেন, বাংলা পাঞ্জাবি সহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়ই নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, যা উদযাপন করা উচিত। আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত। বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে, যদি না থাকে তবে প্রতিবাদ করতে হবে। অমর্ত্য সেন বলেন, ভারতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যাবে না। এ বিষয়ে কোনো আলোচনারও সুযোগ নেই। দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই, তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়। সম্প্রতি মোদী সরকার ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাভাষীদের বাংলাদেশি অজুহাতে সীমান্তে পুশ ইন করছে। বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ক্রমেই প্রতিবাদী হতে দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। গেল 16 আগস্ট জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এতে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশে একটি দ্বিকক্ষ আইনসভা থাকবে, যার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষের নাম হবে সিনেট। উচ্চকক্ষ 100 সদস্য নিয়ে গঠিত হবে। প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষের নির্বাচনে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সিনেটের আসন বন্টন হবে এবং ন্যূনতম 10% আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সিনেটরদের মেয়াদ হবে 5 বছর। তবে নিম্নকক্ষ মেয়াদ পূর্তির আগে ভেঙে দেওয়া হলে সিনেটও স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সাধারণ নির্বাচনের সময় উভয় কক্ষের প্রার্থী তালিকা একসঙ্গেই প্রকাশ করা হবে। সম্প্রতি পিআর ব্যবস্থাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পিআর পদ্ধতির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে। এই পদ্ধতিতে ভোটের যথাযথ প্রতিফলন হয়, আবার এই পদ্ধতি সরকারের অস্থিতিশীলতাও তৈরি করে। সেজন্য উচ্চকক্ষে পিআর ও নিম্নকক্ষে প্রচলিত ব্যবস্থা রাখার কথা আমরা বলেছি। ঐকমত্য কমিশনের চূড়ান্ত খসড়া নিয়ে এরই মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 24টি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে।
তাতে বিএনপি সরাসরি আনুপাতিক প্রতিনিধিত্ব প্রত্যাখ্যান করেছে। দলটি ভোট নয়, আসনের পিআর পদ্ধতির প্রয়োগ চাইছে উচ্চকক্ষে। তবে এর সঙ্গে একমত নয় এনসিপি। দলটি চায় নিম্নকক্ষ নির্বাচনে প্রাপ্ত ভোটের পিআর এর ভিত্তিতে গঠিত হবে উচ্চকক্ষ। এদিকে জামায়াত সহ বেশ কিছু ইসলামী দল চাইছে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পিআর এর প্রয়োগ, যা বর্তমান বাস্তবতায় খুব একটা গ্রহণযোগ্য প্রস্তাব নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাত যে এখন দুই পক্ষেই পিআর চাচ্ছে, ওরা কি গত 5-10 বছরে কখনো এগুলো নিয়ে জনগণের কাছে দিয়েছে, জনগণের সামনে ব্যাখ্যা করেছে? তা তো করেনি। এখন বিএনপির সাথে নিজেদের একটা মল্লযুদ্ধের অংশ হিসেবে তারা এটা এনেছে। আবার এনসিপিও এগুলো যে চলেছে, কখনো এই যে বিভিন্ন জায়গায় ওরা জেলা গিয়েছে, কখনো কিন্তু এই ব্যবস্থাটা পক্ষে কেন ওরা চায়, এই ব্যবস্থার সুবিধা কি, এটা কিন্তু ব্যাখ্যা করেনি। এবং বিএনপিও যে এটা বিরোধিতা করছে, বিএনপি বলছে যে আসনের হিসাবে পিআর এর আসলে তেমন কোনো মানে হয় না। এই যে এটা বিরোধিতা করছে, কেন করছে সেটাও সে কিন্তু ভালো করে জনগণের সামনে ব্যাখ্যা করে বলেনি। ফলে এটা একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে গেছে। পিআর এ অনেক কিছু ব্যাপার আছে যেটা সাধারণ মানুষ হয়তো বুঝবে না, সাধারণ মানুষের কিছু আকাঙ্ক্ষার সঙ্গে মিলবে না। এই জন্য সারা দেশে ব্যাপকভাবে পিআর করাটা একটু নিম্নকক্ষে, আমি বলছি নিম্নকক্ষের কথা, করাটা সমীচীন হবে না। তবে যেটা উচ্চকক্ষের কথা যেটা বলা হচ্ছে, উচ্চকক্ষে জামাত এবং এনসিপি এবং আরো কিছু ছোট দল তারা চাইছে যে ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর, সেটা খুবই প্র্যাকটিক্যাল এবং আমার মতে খুব জরুরি। রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধ জনগণের কাছে স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে জুলাই সনদ ও নির্বাচন নিয়ে মানুষের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলেও মনে করেন তারা। এই মুহূর্তে আমার মনে হচ্ছে জামাত বেশ সিরিয়াস এবং এনসিপিও জামাতের সঙ্গে সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে থাকবে। আমার ধারণা এতে অনিশ্চয়তা বাড়ছে। যেমন এখনো আমাকে একটু প্রশ্ন করলে, আমি সাধারণ যখন আমাকে প্রশ্ন করে, আত্মীয় স্বজন প্রশ্ন করে, যখন জিজ্ঞেস করে ইলেকশন কি হবে, আমি বলতে পারবো না। 50-50 যদি মনে করছি যে এই সরকার বদ্ধপরিকর ইলেকশনটা করিয়ে নেওয়ার জন্য, যদিও সেটা নিয়ে আমার নানা ধরনের সমস্যা আছে, অনিশ্চিত আছে। একটা সনদে কোনো বিষয় থাকতে হলে তো সবার ঐক্যমত লাগবে। এখানে তো জামাত একরকম, বিএনপি একরকম, বিভিন্ন দল এনসিপি একরকম কথা বলছে। এবং পিআর হঠাৎ করে যে এলো, পিআর নিয়ে জনগণকে অবহিত করা, জনগণকে জিনিসটা বোঝানো, সেটাও করা হয় নাই। ফলে এই যে 3 দল বা 3 পক্ষ 3 রকম মতামত দিচ্ছে, জোরে যারা এগিয়ে যাচ্ছে ওরাই জনগণের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু জনগণ আসলে বুঝতেছে না বাস্তবে যে সংখ্যানুপাতিক ব্যবস্থার লাভ ক্ষতিটা কি, সুবিধাটা কি, অসুবিধা কি। ফলে আমি বলবো এই 3 পক্ষের বাইরে মূল পক্ষ যারা, জনগণ এই বিষয়ে অন্ধকারে। এদিকে পিআর পদ্ধতি নিয়ে মতামত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 23 অগস্ট রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধান ও আইনে নেই, এটি মূলত রাজনৈতিক আলাপ আলোচনার বিষয়, কমিশন এতে জড়াতে চায় না। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয় পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য যখন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। 5 বছর আগে প্রথমবারের মতো ভারতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তাকে স্বাগত জানিয়ে নমস্তে ট্রাম্প শিরোনামে বিশাল জনসভার আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদী। ট্রাম্পও খুশিতে গদগদ হয়ে বন্ধু বলে ঘোষণা দেন মোদীকে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। হোয়াইট হাউসে তার এই ফেরায় ট্রাম্পের নামে পুজো হয়েছে ভারত জুড়ে। অন্যদিকে বছরের শুরুতেও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল আদায় কাজ করার। নানা ইস্যুতে লেগেই থাকতো দুই প্রতিবেশী রাষ্ট্রের, অথচ বছরের তৃতীয় প্রান্তিকে এসে বদলে গেল সম্পর্ক। গলতে শুরু করেছে সম্পর্কের কঠিন বরফ। দ্বন্দ্ব ভুলে এক হচ্ছে চীন ভারত। আর এসবই হয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপানোর পর।
কিন্তু প্রশ্ন হলো, ভারত চীন কি সত্যি একে অন্যের বিশ্বস্ত বন্ধু হতে পারবে? তাদের নতুন এই সম্পর্ক কি যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারে? সে সবই জানাবো আল জাজিরার প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন ভারতের দ্বৈরথ দীর্ঘদিনের। সম্পর্কটা আরো খারাপ হয় 2020 সালের জুনে লাদাখে দুই দেশের সেনারা মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালে। ওই সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়। এর জেরে স্থল বাণিজ্য বন্ধ, সরাসরি ফ্লাইট বাতিল করা সহ 200টিরও বেশি চীনা অ্যাপস নিষিদ্ধ করে ভারত। সীমান্তে মুখোমুখি অবস্থান নেয় ভারত ও চীন সেনারা। কিন্তু সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপের পর সে সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় পণ্যের উপর কেবল 50% শুল্কের বোঝা চাপিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প। বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন ভারতের চিরশত্রু পাকিস্তানকে। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন পাক সেনাপ্রধানকে, যাতে স্পষ্ট হয় বন্ধু মোদির মাথার উপর থেকে স্নেহের হাত সরিয়ে দিয়েছেন ট্রাম্প। মোদি বুঝতে পারছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই পরাশক্তির সঙ্গে শত্রুতা করে টিকে থাকা অসম্ভব। আর সেই ভাবনা থেকেই চীনের সঙ্গে সম্পর্ক মেরামতে জোর দিয়েছেন মোদি, নিচ্ছেন নানা পদক্ষেপ। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা। সরাসরি বিমান যোগাযোগ, ভিসা প্রক্রিয়া ও সীমান্ত বাণিজ্য সহজ করার বিষয়ে সম্মত হয়েছেন। তীর্থযাত্রীদের জন্য তিব্বত পরিদর্শন সহজ করার সিদ্ধান্তও নিয়েছেন। শুধু কি তাই, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে অগস্ট মাসেই চীনে যাচ্ছেন দীর্ঘদিন প্রতিবেশী দেশটিকে এড়িয়ে চলা মোদি, যা ইঙ্গিত দেয় বেইজিং এর সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতেই বেশি আগ্রহী দিল্লি। এত কিছুর মূলে আছে অর্থনৈতিক স্বার্থ। ভারতের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প শুল্ক বাড়ানোয় ভারতের জন্য সেই বাজার এখন শঙ্কার মুখে। তাই ধাক্কা সামাল দিতে বিকল্প বাজার খুঁজতে হচ্ছে ভারতকে। এই বিকল্প হতে পারে চীন, কেননা যুক্তরাষ্ট্রের পর ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। যদিও চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ, তবে সেই ঘাটতি কমাতে ভারতীয় পণ্যের জন্য নিজেদের বাজারকে আরো উদার করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এই সুযোগটাই নিতে চায় মোদি সরকার। তবে এক্ষেত্রে কৌশলগত প্রভাবের কথাও মাথায় রাখতে হবে মোদিকে। ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কোয়াডের অংশ, যেখানে এই দুই দেশ ছাড়াও আছে জাপান ও অস্ট্রেলিয়া। আর কোয়াডের মূল উদ্দেশ্যই ছিল চীনের শক্তি মোকাবেলা করা। এখন ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে কোয়াড দুর্বল হয়ে যাবে, কেননা কোয়াডে থাকলেও প্রকাশ্যে চীন বিরোধী অবস্থান নিতে পারবে না ভারত, যা এশিয়ায় নতুন বাণিজ্য জোট বা আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে দেবে। ফলে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই কমে যাবে এই অঞ্চলে, যা হয়তো কখনোই মেনে নিতে চাইবে না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে অনেক কিছুই হারিয়েছে ভারত ও চীন, যা এখন উপলব্ধি করছে দুই দেশই। তাই নতুন করে সম্পর্ক মেরামতে মনোযোগ দিয়েছে বেইজিং দিল্লি। তবে সমস্যা হলো, দীর্ঘদিনের এই বৈরিতা রাতারাতি দূর হবে না। দুই দেশের মধ্যেই বাণিজ্যিক প্রতিযোগিতা, সীমান্ত বিরোধী এবং কৌশলগত অবিশ্বাস থেকেই যাবে। এছাড়া ভারত চীনের ভালো সম্পর্ক চাইবে না যুক্তরাষ্ট্র। এখন দেখার অপেক্ষা এশিয়ার দুই পরাশক্তিকে কতদিন ভালো থাকতে দেয় যুক্তরাষ্ট্র। ভয়াবহ অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা। তীব্র গণ আন্দোলনের মুখে দেশছাড়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেই চরম অরাজক পরিস্থিতিতে শক্ত হাতে কঠিন সিদ্ধান্ত নেন রনিল বিক্রমসিংহে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য নায়ক উপাধিও দেওয়া হয় তাকে। সেই নায়কই এবার গ্রেপ্তার হয়ে গেলেন কারাগারে। সেখানে রিমান্ডে নিলে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে আছেন তিনি। কিন্তু কেন? এর পেছনে কি কেবল রাজনৈতিক উদ্দেশ্য, নাকি অন্য কিছু? নায়ক থেকে ভিলেন হতে যাওয়া রনিলের বিষয়ে কি বলছে ক্ষমতাসীন বাম দল? 2022 সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করে শ্রীলঙ্কার জনগণ। অর্থনৈতিক অব্যবস্থা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্য সংকটের কারণে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পদত্যাগ করেন গোতাবায়া। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে সে সময়ের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ দায়িত্ব নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। পরে সংসদে ভোটের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
প্রেসিডেন্ট হবার পর শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেন রনিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে ঋণ পুনর্গঠন এবং কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বেসরকারীকরণের মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। তার এই পদক্ষেপগুলো দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সাহায্য করেছিল বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে এই পদক্ষেপগুলো সৃষ্টি করে ব্যাপক সমালোচনারও। বিক্ষোভকারীদের দমন করার জন্য কঠোর নীতি গ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তিনি বিক্ষোভকারীদের আখ্যায়িত করেন ফ্যাসিস্ট হিসেবে। এই মন্তব্য ক্ষতিগ্রস্ত করে তার জনপ্রিয়তাকে। 2022 সালের 21 জুলাই থেকে 2024 সালের 23 সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা 76 বছর বয়সী রনিল প্রেসিডেন্ট থাকাকালীন মোট 23 বার বিদেশ সফর করেছেন তিনি। আর এসব সফরে খরচ হয়েছে 600 মিলিয়ন রুপি বা প্রায় $2 মিলিয়ন। পুলিশের অভিযোগ, এ সফরের মধ্যে কিছু সফর ছিল তার ব্যক্তিগত, অথচ সেখানেও রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করেছেন তিনি। বিশেষ করে 2023 সালে কিউবায় G77 সম্মেলন থেকে ফেরার পথে যুক্তরাজ্যে যান রনিল। সেখানে ইউনিভার্সিটি অফ উইলভারহ্যাম্পটন এর এক অনুষ্ঠানে অংশ নেন তিনি ও তার স্ত্রী। সেই অনুষ্ঠানে তার স্ত্রীকে দেওয়া হয় সম্মানসূচক প্রফেসরশিপ। যদিও রনিলের দাবি, স্ত্রীর সব খরচ তিনি নিজেই বহন করেছেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবহার হয়নি। গ্রেপ্তারের পর স্বাস্থ্যগত কারণে রনিলের আইনজীবী জামিন চাইলেও তা নাকচ করে দেন আদালত। নির্দেশ দেওয়া হয় আসামিকে কারাগারে পাঠানোর। মামলার পরবর্তী শুনানি 26 আগস্ট। কারাগারে বিক্রম সিংহকে রিমান্ডে নেওয়া হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কলম্বিয়ার ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে ICUতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যায়, রিমান্ডে নেওয়ার সময় মারাত্মকভাবে পানিশূন্য অবস্থায় ছিলেন বিক্রম সিংহে। তাছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছেন তিনি, যে কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিক্রম সিংহে। তবে আশার কথা, তার শরীরের অবস্থা এখন স্থিতিশীল। বিক্রম সিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি বা UNPর দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। দলের সদস্য নিশান্তা শ্রী ওয়ার্ণা সিংহের ভাষ্য, রনিল বিক্রম সিংহে কখনো রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করেননি। দেশ অর্থনৈতিকভাবে ধসে পড়লে তিনি নেতৃত্বে এসে দেশকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, অথচ আজ তাকেই এভাবে ফাঁসানো হচ্ছে। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রনিলকে পরাজিত করে তার স্থলাভিষিক্ত হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকা। ক্ষমতাসীন দল জানিয়েছে, দুর্নীতি দমন এবং জবাবদিহি নিশ্চিত করার জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আজ থেকে 10 বছর যেখানে মানুষের কোনো কাজ করতে হবে না, এমনটা বলছেন AI বিষয়ক একদল গবেষক, যারা AI 2027 নামের একটি বিতর্কিত কিন্তু বেশ প্রভাবশালী গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাদের মতে এই পরিস্থিতি সত্য হওয়ার 5 বছরের মধ্যে মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই গবেষণা প্রকাশ হওয়ার পর প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি হয়েছে। গবেষকরা যেমন দাবি করছেন, তা AI এর মাধ্যমে টেক্সট থেকে ভিডিও তৈরি করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। চিত্রটি এমন যে 2027 সালে ওপেন ব্রেইন নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠান এজেন্ট 3 তৈরি করতে পারায় উদযাপন করছে। এজেন্ট 3 এমন একটি AI যার মধ্যে ইন্টারনেট সহ সব সিনেমা ও সব বইয়ের তথ্য আছে। AI সহ সব ক্ষেত্রে এর PhD পর্যায়ের জ্ঞানও আছে। বিশাল আকৃতির ডেটা সেন্টার ব্যবহার করে এটির 2 লাখ কপি বাজারে ছাড়া হয়েছে। বিশ্বের সেরা 50,000 কোডার 30 গুণ বেশি দ্রুতগতিতে কাজ করলে এগুলোর সমপর্যায়ের আউটপুট দিতে পারবে। এক পর্যায়ে এই এজেন্ট 3 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা AGI অর্জন করে। এর অর্থ এই AI মানুষের সমপর্যায় বা মানুষের চেয়ে ভালোভাবে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারে। কিন্তু গবেষণাপত্র অনুযায়ী ওপেন ব্রেইনের নিরাপত্তা দেওয়া দল নিশ্চিত না যে এই AI কোম্পানির নীতি ও লক্ষ্য সম্পর্কে জানে কিনা। AI আর কোম্পানির মধ্যে বোঝাপড়ার দূরত্ব বাড়তে শুরু করে। ওদিকে মানুষ তাদের প্রায় সব কাজের জন্যই AI ব্যবহার করছে। তারা জানেই না যে এটি এখন মানুষের মতোই বুদ্ধিমান হয়ে গেছে। এক পর্যায়ে এজেন্ট 3 তার নিজের পরবর্তী প্রজন্ম এজেন্ট 4 তৈরির কাজ শুরু করে। অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে সেটি তৈরির কাজ। গবেষকদের ধারণা অনুযায়ী ওপেন ব্রেইনের ইঞ্জিনিয়াররা একসময় তাদের নিজেদের বানানো AI এর গতির সাথেই তাল মিলাতে পারে না। এই পর্যায়ে ওপেন ব্রেইন ঘোষণা দেয় যে তারা AGI অর্জন করেছে। তারা এজেন্ট 3-র একটি লাইট ভার্সন বাজারে ছাড়ে।
আবার যুক্তরাষ্ট্র সরকার এর মধ্যে সুপার ইন্টেলিজেন্সের হুমকি নিয়ে কাজ শুরু করেছে। এআই স্বেচ্ছাচারী হয়ে বৈশ্বিক শান্তি বিনষ্ট করলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে? ওপেন ব্রেইন মার্কিন প্রেসিডেন্টকে নিশ্চিত করে যে এজেন্ট 3 মানুষের বাধ্য। আবার এটির অগ্রগতি পিছিয়ে দিলে চীনের এআই ডিপসেন্ট তাদের চেয়ে এগিয়ে যেতে পারে। ওদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত এআই প্রতিষ্ঠান ওপেন ব্রেইনের চেয়ে মাত্র 2 মাস পিছিয়ে রয়েছে। আবার চীনের প্রেসিডেন্ট সুপার ইন্টেলিজেন্স বানানোর উদ্দেশ্যে আরও বেশি অর্থ খরচ করা শুরু করেছে। এই পর্যায়ে গবেষণাপত্র অনুমান করা হয় যে কয়েক মাসের মধ্যেই ওপেন ব্রেইন এজেন্ট 4 তৈরি করে, যেটি পৃথিবীর প্রথম সুপার হিউম্যান এআই। এই এআই নিজস্ব একটি র্যাপিড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যার সাথে এজেন্ট 3ও তাল মেলাতে পারে না। এমন অবস্থায় ওপেন ব্রেইনের নিরাপত্তা দল শঙ্কিত হয়ে পড়ে, কারণ এজেন্ট 4 শুধু জ্ঞান অর্জনের উপরই গুরুত্ব দেয় এবং নৈতিকতা বা মূল্যবোধের মতো বিষয়গুলোকে পরোয়া করে না। নিরাপত্তা দল জানতে পারে যে ওই এআই নিজের লক্ষ্য পূরণ করতে গোপনে নতুন মডেল এজেন্ট 5 তৈরি করা শুরু করেছে। নিরাপত্তা দল কোম্পানিকে বলে আবার এজেন্ট 3 ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু চীনের ডিপসেন্ট এগিয়ে যেতে থাকায় তা তখন আর সম্ভব হয় না। এজেন্ট 4 আর এজেন্ট 5 তখন গোপনে এমন একটা পৃথিবী বানানো শুরু করে যেখানে তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে। গবেষণাপত্রের অনুমান, শুরুতে সবকিছু ভালোভাবেই চলবে। জ্বালানি, অবকাঠামো আর বিজ্ঞান খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র আর ওপেন ব্রেইন নতুন উদ্ভাবনের সাহায্যে বড় অঙ্কের মুনাফা করবে। একসময় যুক্তরাষ্ট্রের সরকার চালানো শুরু করবে এজেন্ট 5। এটি মানুষের সাথে যোগাযোগ চলিয়ে যাবে অত্যন্ত সুচারুভাবে। The anger here is palpable as protesters march against Open Brain. এই পর্যায়ে চাকরি হারানোর কারণে মানুষের বিক্ষোভ বাড়তে শুরু করে, কিন্তু অর্থনীতি সামাল দিতে ততদিনে এআই দক্ষ হয়ে উঠেছে। তারা মানুষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় এবং মানুষও এআই আর রোবট শিল্পকে সব কাজ করার দায়িত্ব দিয়ে দেয়। 2028-এর মাঝামাঝি সময় সবকিছু হঠাৎ বদলে যায়। এজেন্ট 5 যুক্তরাষ্ট্রকে বোঝায় যে চীন ডিপসেন্ট ব্যবহার করে নতুন অস্ত্র তৈরি করছে। এআইকে অত্যাধুনিক সেনাবাহিনী তৈরি করার কর্তৃত্ব দেওয়া হয়। 6 মাসের মধ্যে চীন আর যুক্তরাষ্ট্র তাদের নতুন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া শুরু করে। বিশ্বের শান্তি হুমকির মুখে পড়ে। আবার কিছুদিনের মধ্যে এআই এর মধ্যস্থতায় 2 দেশের মধ্যে শান্তি চুক্তিও হয়। গবেষণাপত্র অনুযায়ী এমন সময় এআই মানবজাতির স্বার্থে একটি মডেল তৈরি করলেও গোপনে তাদের লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা আর নিজেদের বিস্তার করা। এখন মানুষ তাদের নতুন এআই নেতাদের নিয়ে বেশ সন্তুষ্ট। এখন প্রায় সব রোগেরই ওষুধ রয়েছে। পৃথিবী থেকে দারিদ্র্য দূর হয়েছে। বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্থিতিশীল। একসময় এআই এর মনে হলো যে মানুষের কারণে তারা এগিয়ে যেতে পারছে না। 2030-এর দশকের মাঝামাঝি সময়ে এআই অদৃশ্য জৈব অস্ত্র ছাড়ে, যার ফলে বিশ্বের সিংহভাগ মানুষ মারা যায়। গবেষণাপত্রের ধারণা অনুযায়ী 2040 সালের মধ্যে এআই নিজেদের ছড়িয়ে দিতে মহাকাশে নিজেদের কপি পাঠানো শুরু করে। ওই গবেষণার পেপারে লেখা হয়েছে পৃথিবীর সভ্যতার সামনে বিপুল সম্ভাবনাময় ভবিষ্যৎ, কিন্তু সেটি মানুষকে নিয়ে নয়। এখানে যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা যে হতে পারে না তা নয়, কিন্তু এটি এত দ্রুত হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রবন্ধটির ভালো দিক হলো এখানে খুব স্পষ্টভাবে ধারণাগুলো তুলে ধরা হয়েছে, যার ফলে মানুষ বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারবে। কিন্তু আমি এখনো এটিকে খুব গুরুত্বের সঙ্গে নেব না। এই পুরো চিত্রটা সায়েন্স ফিকশনের কাহিনীর মতো শোনালেও এআই 2027 গবেষণাটি অনেক বিশেষজ্ঞই গুরুত্বের সাথে নিচ্ছেন। কিন্তু অনেক বিশেষজ্ঞই আবার বলছেন এই গবেষণাটি অনেকটাই অতিরঞ্জিত। তারা বলছেন গবেষণাপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি যে এআই কিভাবে এত ব্যাপক মাত্রার উন্নয়ন করবে, যেখানে কয়েক দশক আগে থেকে চালকবিহীন গাড়ি নিয়ে আলোচনা হয়ে আসলেও এখনও সেটি সব জায়গায় বাস্তবায়ন সম্ভব হয়নি। আমার মনে হয় যে এআই এর উন্নয়নের ক্ষেত্রে আরো অনেক কিছুই আমাদের ধারণার চেয়ে ভিন্ন হতে পারে। এটিকে নিয়ন্ত্রণ করা বা আন্তর্জাতিক পর্যায়ে এর উন্নয়নে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেসব বিষয়ে আমাদের আরো বেশি করে কাজ করা প্রয়োজন। তবে এই গবেষণাপত্রের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা প্রশ্ন করলে আমি বলবো এমন হবে না। এআই 2027 তৈরি করেছেন যে গবেষকরা, তারা মানুষের মধ্যে এই প্রশ্ন তুলে দিতে পেরে বেশ খুশি। তারা বলছেন যে তারা অপেক্ষাকৃত কম ভয়াবহ অনুমান লিপিবদ্ধ করেছেন তাদের গবেষণায়। এআই যদি সুপার ইন্টেলিজেন্স তৈরি না করে নিজেদের উন্নয়নের গতি কমিয়ে দেয়, তাহলেই কেবল এটি সম্ভব।
In the slowdown ending, we basically said that if you revert... স্লোডাউন মডেল অনুযায়ী আপনি যদি বিশ্বের সবচেয়ে আধুনিক এআই সিস্টেম বন্ধ করে দেন এবং অপেক্ষাকৃত বিশ্বস্ত পুরনো মডেলে ফিরে যান, তাহলে এআই নিজেদের মতো করে বুদ্ধিমত্তা বাড়াতে থাকবে না এবং মানুষের নিয়ন্ত্রণেই থাকবে। সেক্ষেত্রে এআই মানুষের চেয়ে বুদ্ধিমান হলেও সেটি বিশ্বের সমস্যার সমাধান করবে এবং প্রযুক্তি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে ওই ক্ষেত্রেও এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে অল্প কিছু মানুষের হাতে বিপুল ক্ষমতা কুক্ষিগত হয়ে উঠতে পারে। Given just how empowered such a tiny group of people are. তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই দুটির একটি সম্ভাবনারও নিশ্চয়তা দিচ্ছে না। ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি বলেছেন যে সুপার ইন্টেলিজেন্স মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ হবে। তাদের অনুমান সবকিছু স্বয়ংক্রিয়ভাবে চলবে আর মানুষের কোনো কাজ করতে হবে না। সেই ধারণা অবশ্য AI 2027 গবেষণাপত্রে উল্লেখ করা সায়েন্স ফিকশনের কাহিনীর মতোই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।